কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। তো সুজন ভাই উনি তো বেশ কিছু ঘটনা আমাদেরকে এর আগেও পাঠিয়েছিলেন, সেগুলো খুব দুর্দান্ত ছিল, গ্রামকেন্দ্রিক ঘটনা ছিল। সুজন ভাই কিন্তু বর্তমানে গাজীপুরের টঙ্গীতে কর্মরত রয়েছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি মূলত ওনার এক কলিগ, যার বাড়ি হচ্ছে বগুড়াতে, তার নাম হান্নান। এই হান্নান ভাইয়ের কাছ থেকে উনি এটা শুনেছেন। তবে হান্নান ভাই এটা বলতে পারেন নাই যে যার সাথে ঘটনাটি ঘটেছিল তার এক্স্যাক্ট বাড়িটা কোথায়, তবে তার বাড়ি বগুড়াতেই, এতটুকুই উনি বলেছেন। আর অনেক দিন আগের ঘটনা তো উনি বেশ কিছু নামও বলতে পারেন নাই, আবার কিছু কিছু নাম বলেছেন সেগুলো অবশ্য এই সুজন ভাই মনে করতে পারেন নাই, কারণ শুনেছেন তো একবার, সবসময় তো আর লিখে রাখা সম্ভব হয় না। ওনার মনে ছিল, সেই অনুযায়ী উনি লিখে পাঠিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনাটি 1950-এর দশকের কোনো একটা সময় ঘটেছিল। যার সাথে ঘটেছিল বা এই ঘটনার মূল যে চরিত্র তার নাম হচ্ছে আলাউদ্দিন। এই আলাউদ্দিন নামটা কিন্তু ঠিক আছে, এটা কোনো ছদ্মনাম না। তো এই আলাউদ্দিনকে কিন্তু গ্রামের সবাই অনেক সম্মান করত, ভালোবাসত। আর আলাউদ্দিনের যে কাহিনীটা, এটা মানুষের মনের মধ্যে দীর্ঘদিন গেঁথে ছিল। বিভিন্ন সময় মানুষজন আলাউদ্দিনকে নিয়ে আলোচনাও করত, কেন মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত, কেনই বা তার কথা মানুষের মুখে মুখে ছিল, সেটাই এই ঘটনার মূল উপজীব্য। চলুন শুরু করি। এই আলাউদ্দিন ইনি ছিলেন মা বাবার একমাত্র সন্তান। মা বাবা চেয়েছিলেন তাকে মাদ্রাসায় লেখাপড়া করাতে, কোরআনে হাফেজ বানাতে, আলেম বানাতে, দিনের খেদমত করাতে। সেই অনুযায়ী তাকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সে কিন্তু মাদ্রাসায় পড়তে চায় নাই। এখন তো অনেক মাদ্রাসা দেখা যায়, তখন কিন্তু দূরে দূরে মাদ্রাসাগুলো ছিল। পরিবার থেকে চেষ্টার কমতি করে নাই, কিন্তু এই আলাউদ্দিন উনি বেশ দুষ্টু টাইপের ছিলেন। আর লেখাপড়ার প্রতি আসলে ওনার মন ওরকম ছিল না, এদিক ওদিক ছোটাছুটি করতে পছন্দ করতেন। তবে এর মধ্যেই কোরআনের কিছুটা অংশ মুখস্থ করেছিলেন, কয় পারা মুখস্থ করেছিলেন এটা ওইভাবে জানা যায় নাই। আলাউদ্দিনের বয়স তখন 15-16 বছর হয়ে গেছে। তো বাড়ির থেকে আসা যাওয়া যখন মাদ্রাসায় করতেন মাঝে মাঝে, সবসময় তো না মাদ্রাসায় থাকতে হতো, তারই এলাকার এক মেয়েকে সে পছন্দ করে ফেলে ওই বয়সেই। এখন সমস্যা কিন্তু কয়েকটা। এই আলাউদ্দিনের বয়স তো অনেক কম, ওই মেয়ের বয়সও কম। আরও একটা গুরুতর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে ওই মেয়েটা অনেক সম্ভ্রান্ত ঘরের ছিল ওই এলাকার। সেই তুলনায় আলাউদ্দিনের পরিবার ওই রকম ছিল না বংশগত দিক দিয়ে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এই আলাউদ্দিন মাদ্রাসায় আসা যাওয়া কমিয়ে দিয়ে সে কি করা শুরু করলো, ওই মেয়েটা কখন বের হতো, কখন আবার বাসায় ফিরতো, কখন স্কুলে যেত। ওই সময় কিন্তু নারী শিক্ষার এত প্রসার না থাকলেও মেয়েটা যেহেতু বেশ সম্ভ্রান্ত ঘরের ছিল, সেই হিসাবে সে লেখাপড়া করত। ওই চলার পথে বারবার এই আলাউদ্দিন হঠাৎ করে সামনে এসে দাঁড়াতো, দাঁড়িয়ে বিরক্ত করত। ওই মেয়েটা একদিন বিরক্ত হয়ে তাকে বলে যে, দেখেন ভাই, আপনি কিন্তু নিজের কপালে দুর্গতি ডেকে আইনেন না, এটা কখনোই সম্ভব না। এখন লেখাপড়া করছি, বিয়ে শাদির দেরি আছে, তাছাড়া আরও অনেক সমস্যা আছে, সেগুলো আপনি জানেন। আর আমি এসব বিষয়ে মোটেও আগ্রহী নই। আপনি আপনার রাস্তা মাপেন, আমার পথ ছাড়েন, আর এভাবে রাস্তায় এসে আমাকে বিরক্ত করবেন না। আর যদি আপনি বিরক্ত করেনই, আপনার সাথে সাথে আমারও দুর্গতি আছে। কেননা আমি আপনার সাথে কি কথা বললাম না বললাম এটা কিন্তু বাইরের লোকজন দেখবে না, বাইরের লোকজন দেখবে যে আমি আপনার সাথে কথা বলছি, আর এইটাই আমার পরিবারকে তারা বলবে। তখন আপনি তো মার খাবেনই, আমিও পরিবারের বেধড়ক পিটুনির শিকার হব। সুতরাং আপনি তাড়াতাড়ি ভাগেন, আর কখনো আমার সামনে আসবেন না। মেয়েটা এমনভাবে কড়া করে বলেছে, শোনার পর এই আলাউদ্দিন তো মনে একটু কষ্টই পেয়েছেন। মেয়েটা কিন্তু শুরুর দিকে তার সাথে কোনো কথাই বলতো না। ওই আলাউদ্দিন আসতো, কথা বলার চেষ্টা করতো, মেয়েটা পাশ কাটিয়ে চলে যেত।
একটা পর্যায়ে বিরক্ত হয়েই মূলত মেয়েটাই মানে এই ধরনের কথাটা বলেছিলেন আর কি। এদিকে আলাউদ্দিন তো মনে কষ্ট পেয়েছেন, রাগও হয়েছেন। সে যখন তার বন্ধুবান্ধবদের সাথে বিষয়টা শেয়ার করেন, তখন এরা আবার একটা কুবুদ্ধি দেয় আলাউদ্দিনকে, যে এভাবে তো হবে না রে, তুই এক কাজ কর, ভালো কোনো তান্ত্রিকের কাছে যা, এই তান্ত্রিককে দিয়ে জাদুটোনা করিয়ে এই মেয়েটাকে তুই বিয়ে করতে পারবি। এরকম বুদ্ধি যখন দেয়, তখন তো আলাউদ্দিন চিন্তা করে আসলেই তো তাই, এইভাবে তো হবে না, জাদুটোনা করেই মেয়েটাকে আনতে হবে। এরপর থেকেই এই আলাউদ্দিনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়, বাড়িতেও ঠিকঠাক মতো আসে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, দিন রাত ঘুরে বেড়াচ্ছে। একটা পর্যায়ে সে একটা তান্ত্রিকের সন্ধান পেয়েও যায়। মূলত এরকম ঘোরাঘুরি করে সে তান্ত্রিককে খোঁজ করছিল, যে কোথায় গেলে এই কাজটা করা যাবে। সেই তান্ত্রিকের কাছে গিয়ে তার এই ব্যর্থতার কথা জানায়। এ কথা শোনার পর ওই তান্ত্রিক বলে যে, বাপুরে, তোর জীবনের বহুত একটা সময় পড়ে আছে, তোর জীবনের কেবল শুরু, এখনও তোর বিয়ের বয়স হয় নাই, সুতরাং যা, বাড়ি যা, লেখাপড়া কর, দেখবি যে এর থেকেও ভালো মেয়েকে তুই বিয়ে করতে পারবি। এ কথা শোনার পর আলাউদ্দিন বলে যে, না, কোনোভাবেই সম্ভব না, আমি লেখাপড়া ছেড়ে দিছি এই মেয়ের কারণে, আমাকে ওই মেয়ের স্বামী হইতেই হবে, ওই মেয়েকে আমার বিয়ে করতেই হবে, এই ধরনের কথাবার্তা বলতেছে। এখন এই তান্ত্রিক তো বুঝতে পেরেছেন যে আসলে এই ছেলেটা এখন বয়সের কারণে এরকম আবেগী। তান্ত্রিকের তো বয়স হয়েছে, সে তো আর আবেগী না। আর এই তান্ত্রিক সে ব্ল্যাক ম্যাজিক করলেও তার ভিতর তখনও বোধ জ্ঞান ছিল, টাকার কাছে যে নিজে বিক্রি হয়ে যাবেন বা এরকম কারোর ক্ষতি করবেন, বিষয়টা আসলে এরকম না। তখন তান্ত্রিক তাকে বারবার তাড়িয়ে দিচ্ছিলেন, সেও নাসরবান্দা ছাড়ে না, মাসের পর মাস ওই তান্ত্রিকের পিছনে ঘুরতেছে। একটা পর্যায়ে তান্ত্রিক দেখলেন যে আসলে এই ছেলেটা নাসরবান্দা, সে আমার কাছে না হোক অন্য কারো কাছ থেকে কিন্তু জাদুটোনা করেই আনবে, তাতে হিতে বিপরীত হতে পারে। তখন তান্ত্রিক চিন্তা করলেন যে আসলে আমার তো কোনো উত্তরসূরি নাই, এই ছেলেটা দেখতেছি যে খুব ভালোই আগ্রহী, যদি একে কিছু শিখাই যেতে পারি। আর এর ভিতরেও তখন একটা বিবেক বুদ্ধি চলে আসবে, এই মেয়ের কথা তখন ভুলে যাবে, বয়সও বাড়বে, আস্তে আস্তে এই মেয়ের থেকে তার মন উঠে যাবে একটা দীর্ঘ গ্যাপ হয়ে গেলে। তো তান্ত্রিক এরকম চিন্তা করছেন। তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, তোকে আমি কিছু দিব নে, তুই থাক, আমার সাথে থাক। এইভাবে তান্ত্রিকের সাথে থেকে তান্ত্রিক কীভাবে কাজ করে এগুলো দেখছে। তো এইভাবে আরও বেশ কিছু দিন কেটে যায়, বেশ কিছু দিন বলতে প্রায় 3-4 বছর। এই সময়ের মধ্যেও তো আলাউদ্দিনের বয়সও বেড়েছে, কিন্তু তার ওই যে চিন্তা ওই মেয়ের প্রতি, এটা কিন্তু বিন্দুমাত্র কমে নাই। তান্ত্রিকের চিন্তা ভাবনাই ভুল হয়ে গেল। আলাউদ্দিনকে সে বিভিন্ন কথা বলে যে ফিরায় আনবেন, সেটা কিন্তু হয়নি। একটা পর্যায়ে আলাউদ্দিন তো খুব ভালো করে ধরছে যে আর কতদিন, অনেক দিন তো করলাম, এবার কিছু একটা আমাকে করে দেন। তখন তান্ত্রিক দেখলেন যে আসলেই তো মুসিবত, এই ছেলে তো কোনোভাবেই ফেরত আসলো না। তখন তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, তোকে আমি নিজে কিছু করে দেব না, তোর কাজ তুই করবি, তুই নিজেই তান্ত্রিক হয়ে যা, তুই নিজেই অনেক কিছু করা শিখে যা, সেটা করলে কেমন হয়। এই কথা শোনার পর আলাউদ্দিন চিন্তা করে আসলেই তো তাই, এইভাবে কবিরাজের পিছনে ঘুরে ঘুরে কোনো কাজ করার থেকে নিজে করাই তো ভালো। যখন এটাতে রাজি হলেন, তখন ওই তান্ত্রিক চিন্তা করলেন, যাক, আলাউদ্দিন তো টোপ গিলেছে, এই কাজ শিখতেও তো আরও 3-4 বছর সময় লাগবে, এর ভিতরে দেখা যাবে যে ওর মাথা থেকে এই মেয়ের চিন্তা দূরীভূত হয়ে গেছে, সে আবার অন্য অন্য চিন্তা ভাবনা করতেছে। এই চিন্তা কিন্তু তান্ত্রিক করেছেন, আর আলাউদ্দিন কিন্তু তার বিপরীত চিন্তা করেছেন, যে একবার শিখে নেই, তারপর দেখে ওই মেয়ের উপর কীভাবে জাদুটোনা করা যায়। যেহেতু তান্ত্রিক বলেছেন যে তাকে শেখাবেন, শেখানোর প্রথম যে ধাপ, যে আসলে আলাউদ্দিন প্রস্তুত কিনা শারীরিকভাবে মানসিকভাবে, তখন ওই তান্ত্রিক বলেন যে একটা জায়গার কথা, ওই জায়গায় তাকে যেতে হবে রাতের বেলা, কোনো এক অমাবস্যা রাতে। আর এমন একটা জায়গার কথা বলেছেন সেখানে দিনের বেলাতেই মানুষজন যায় না, আর রাতের বেলা যেতে হবে। সে কথা শোনার পর আলাউদ্দিন বলে, কোনো ব্যাপার না, আমি যাব, কোনো সমস্যা না। তান্ত্রিক বলেন,
ওখানে যাওয়ার পর নাকি অনেকগুলো অদ্ভুত ধরনের কলা গাছ দেখতে পাওয়া যাবে, যেই কলা গাছগুলো দেখতে অনেক সুন্দর। আমরা যে ধরনের কলা গাছগুলো দেখি, কলা গাছের যে পাতাগুলো হয়, এই পাতাগুলো যখন শুকিয়ে যায়, শুকিয়ে একদম শুকনো হয়ে কলা গাছের সাথে লেগে থাকে, কিন্তু এমন কিছু কলা গাছ সে দেখতে পাবে এত সুন্দরভাবে সেগুলো লাগানো, এরকম শুকনো কোনো ডাল সেখানে থাকবে না। কলা গাছগুলো দেখতে খুবই সুন্দর হবে। এই কলা গাছগুলোর মধ্যে এমন একটা কলা গাছ আছে, যেই কলা গাছে 3টা তোড় আছে। তোড় বলতে 3টা জায়গা থেকে কলার কাঁধি বের হয়ে আসে, মানে 3টা কাঁধি রয়েছে। এই রকম গাছ নিচ থেকে 1 কোপে কেটে দিতে হবে, 1 কোপে। আর ওই কোপটা দেওয়ার আগেও আর একটা বিষয়ে খেয়াল করতে হবে, ওখানে যাওয়ার পর নাকি মাটির ভেতর থেকে ঝিনঝিন ঝিনঝিন শব্দ করতে করতে একটা জিনিস ওই কলা গাছের ভিতরে ঢুকবে নিচ থেকে। একবার উপরে উঠবে শব্দ করতে করতে, একবার কলা গাছের গোড়ার দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। যখন এই উপর নিচ করতে থাকবে তখন কিন্তু কলা গাছটা থরথর করে কাঁপতে থাকবে। যখন ওই শব্দটা আস্তে আস্তে মাথার দিকে উঠবে তখন 1 কোপে গোড়া থেকে কলা গাছটা কেটে ফেলতে হবে। তাতে করে হবে কি, ওই জিনিসটা ওইটার ভেতরে আটকে যাবে। এরপর ওই কলা গাছটা কাঁধে নিয়ে এই তান্ত্রিকের বাসায় চলে আসতে হবে। তো এরকম কথা বললেন, আর তান্ত্রিক বললেন যে এরপর তোর তান্ত্রিক হওয়ার প্রথম যাত্রা শুরু হবে, এটা তোর পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় যদি একটু ভুল করা হয় বা 1 কোপে যদি ওই কলা গাছটা না কাটা হয়, কলা গাছের কোনো একটা আঁশও যদি অবশিষ্ট থাকে, কলা গাছের গোড়ার সাথে লেগে থাকে, তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। এরপর যে কয়েকটা দিন ছিল, আলাউদ্দিন কী করেছে, বিশাল বড় একটা ধারালো রামদা সে নিয়ে আসছে। প্রতিদিন সেটাতে শান দেয়, মানে ধার দেয়, আর আশেপাশে যে কলা গাছগুলো আছে সেই কলা গাছের উপর সেটার ধার পরীক্ষা করে। গোড়াতে মারে 1 কোপ, কখনো কখনো দেখা যাচ্ছে অর্ধেক পর্যন্ত গিয়ে আটকে গেছে, তখন বুঝতে পারে যে এভাবে হবে না, আরও শক্তি দিয়ে কাটতে হবে। এইভাবে টানা কয়েকদিন সে বিভিন্ন কলা গাছের উপরে প্র্যাকটিস করেছে, যাতে করে 1 কোপে গোড়া থেকে কলা গাছটা ফেলে দেওয়া যায়। এরপর ঘনিয়ে আসে সেই অমাবস্যার রাত। সেই অমাবস্যার রাতে তান্ত্রিকের কাছ থেকে একটা তেল নিয়ে শরীরে মেখে সে চলে যায় সেই নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটা কোথায় ছিল এখন আর সেটা জানা সম্ভব না, এটা বগুড়ারই কোথাও একটা ছিল আর কি। সে তো চলে গিয়েছে ওইখানে, অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু নির্দিষ্ট জায়গায় আসার পর সে দেখে কোথাও তো কোনো কলা গাছ দেখা যায় না। কি জ্বালাতন, কলা গাছ পাবো কোথায় এখন, সব জায়গায় তো ঘুটঘুটে অন্ধকার। এরকম করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে একটা জায়গায় দেখে বেশ আলোকিত। আলোর উৎস যে কি এটা বোঝা যাচ্ছে না। আর ওইখানে কয়েকটা সারিতে বেশ কিছু কলা গাছ দেখা যাচ্ছে। কলা গাছগুলো দেখতে অনেক সুন্দর, পাতাগুলোও সুন্দর, কলা গাছের যেই মূল কাঠামো সেটাও অনেক সুন্দর। কোনো কোনো গাছে 1টা কাঁধি রয়েছে, 2টা কাঁধি রয়েছে। ওইখানে সে চলে যায়। যাওয়ার পর সে খুঁজে খুঁজে একটা গাছ যেই না দেখেছে যে সেখানে 3টা কাঁধি রয়েছে, সে ওই গাছটার কাছে চলে গেছে। যাওয়ার পরপরই হঠাৎ করে মনে হলো মাটিটা থরথর করে কেঁপে উঠল, মৃদু ভূমিকম্প হলো মাটিতে। আর মনে হচ্ছে দূর থেকে ঝিনঝিন ঝিনঝিন শব্দ করতে 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 কোনো একটা জিনিস মাটির নিচ দিয়ে আসছে। আস্তে 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 ওই কলা গাছের গোড়া দিয়ে মনে হচ্ছে কলা গাছের উপর দিকে ওঠা শুরু করলো। যখন ওঠা শুরু করছে কলা গাছটা থরথর থরথর করে কাঁপছে। তো এরকম দেখছে সে খেয়াল করে একবার ওই শব্দটা নিচে নামে আবার উপরে ওঠে, নিচে নামে আবার ওঠে। তো যখন উপরে উঠেছে সে আগে থেকেই তো তার রামদা বেশ ভালো করে ধার দিয়ে রেখেছিল, আর সে প্র্যাকটিসও করেছে, প্রশিক্ষণ নিয়ে এসেছে কীভাবে কাটতে হবে। যখনই উপর দিকে উঠেছে তখন সে মেরেছে 1 কোপ গোড়ার দিকে। 1 কোপে ওই গাছটা পাশে পড়ে যায়। সে দেখতে পায় যে তার কোপটা ঠিকঠাক ছিল, একদমই গোড়া থেকে গাছটা আলাদা হয়ে গেছে। তখন কিন্তু ওই ঝনঝন শব্দটাও কিন্তু থেমে যায়। এরপর আর তো কোনো কাজ ছিল না, কলা গাছটা কাঁধে উঠিয়ে সে হাঁটা শুরু করেছে। এমনিতেই আলাউদ্দিন যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছিল, আর ওই কলা গাছটা যে অনেক মোটা ছিল তাও কিন্তু না, চিকনই ছিল,
মোটামুটি মানে অনায়াসেই সেটা তোলা যায় আর কি। আলাউদ্দিনের জন্য সেটা খুব একটা সমস্যা হয়নি। ওই রাতের বেলায় ওই গাছটা নিয়ে যখন হাঁটা শুরু করেছে, তান্ত্রিক বলেছিল ফেরত আসার সময় কিন্তু অনেকেই তোকে ভয় দেখাবে, কিন্তু সেদিকে তাকানো যাবে না। যখন কলা গাছটা কাঁধে নিয়ে সে হাঁটা শুরু করেছে, তখন হঠাৎ করে পেছন থেকে ওই মেয়েটার ডাক শোনে সে। মেয়েটা তাকে নাম ধরে ডাকছে, আলাউদ্দিন, আলাউদ্দিন, এই যে আমি এখানে, তুমি কোথায় যাও? আলাউদ্দিন মুহূর্তের মধ্যে থেমে যায়, একটা মায়াজালে আবদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সাথে সাথে তার গুরুর শিখিয়ে দেওয়া সেই কথাগুলো মনে পড়ে যে খবরদার পিছন দিকে তাকানো যাবে না। এরকম অনেক পরিচিত কণ্ঠে তাকে ডাকবে, পেছন দিকে তাকালেই কিন্তু শেষ, এই সাধনা সব নস্যাৎ হয়ে যাবে। আলাউদ্দিন পিছন দিকে তাকায় না, সোজা হাঁটা শুরু করে। আলাউদ্দিন একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে যে সে যখন হেঁটে আসছিল, বিভিন্ন জায়গায় তো গাছপালা রয়েছে, সেখানে ওই পেঁচার ডাক, ঝিঝি পোকার ডাক, বিভিন্ন নিশাচর প্রাণীর ডাক শোনা যাচ্ছিল। কিন্তু যখন সে গাছ নিয়ে ওই দিকটাতে আসা শুরু করে, সাথে সাথে মনে হচ্ছে কোনো এক অজানা কারণে সকল ধরনের ডাক থেমে যায়, ঝিঝি পোকার ডাকও থেমে যায়। মনে হচ্ছে এরা ডাকতে ভুলে গেছে, এমন একটা অবস্থা। সে চলে আসে। প্রতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছিল, বিভিন্ন ধরনের প্রাণীর অবয়ব নিয়ে তার কাছে আসার চেষ্টা করেছে, তবে আলাউদ্দিন সেটাতে কোনো পাত্তা দেয়নি। সে চলে আসে তান্ত্রিকের বাসায় এসে ধরাম করে সেই কলা গাছটা তান্ত্রিকের উঠোনে ফেলে। তান্ত্রিক তো জেগেছিল, সেও চিন্তিত ছিল যে আলাউদ্দিনের কি হয় না হয়। সে দেখলো যে না, আলাউদ্দিন ঠিকঠাক মতোই কাজটা করতে পেরেছে, কোনো সমস্যা নাই। আলাউদ্দিনকে দেখে তান্ত্রিক বলে, হ্যাঁ তুই আসলেই পারবি, তোর দিয়ে কাজটা হবে। এরপর থেকে আলাউদ্দিনের তান্ত্রিকতা শেখার কাজটা শুরু হয়। কিভাবে শিখেছিল এটা আসলে জানা যায় না, তবে জানা যায় যে তান্ত্রিক এমন কিছু বিদ্যা তাকে শিখিয়েছিল যেই বিদ্যা প্রয়োগ করতে তান্ত্রিক নিজেও ভয় পেত। সে নিজেও কখনো ওই বিদ্যা প্রয়োগ করেনি, তবে সে সেটা জানত। সে 5 বছর এই আলাউদ্দিনকে এই কাজ শিখিয়েছিল। আলাউদ্দিন কিন্তু এই 5 বছর অনেক কিছু শিখলেও ওই মেয়েটার চিন্তা মাথার থেকে দূর করতে পারে নাই। তান্ত্রিক শেষ পর্যন্ত দেখলো যে আলাউদ্দিন নাছোড়বান্দা, সে এই মেয়েটার চিন্তা মাথা থেকে কোনোভাবেই দূর করতে পারবে না। এখন আলাউদ্দিনকে তো শিখিয়ে দিয়েছে সে, আলাউদ্দিন নিজের থেকে যা কিছু করার সে করবে, সে নিজে আর কিছু করে নাই। এর মধ্যে কিন্তু আলাউদ্দিনের বয়সও বেড়েছে, সেই 16 বছর বয়সে ওই মেয়ের পিছু পড়েছিল। এর মধ্যে কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে, 5 বছর ধরে খালি শিখেছে, তার আগে প্রায় 3 বছর চলে গেছে, তার মানে 8 বছর। এখন তো সে বিবাহের উপযোগী হয়ে গেছে। ওইদিকে ওই মেয়েটাও লেখাপড়া শিখেছে। এর মধ্যে তার কিন্তু বিয়ে শাদী হয়নি, সে লেখাপড়া করছিল। শোনা যায় এরপরে আলাউদ্দিন এমন কিছু তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিল, ওই মেয়েটা সে নিজে থেকেই আলাউদ্দিনের কাছে চলে এসেছিল। তার সাথে বিয়ে হয়, সংসার শুরু হয়। তবে শুরুর দিকে আলাউদ্দিন এই বিষয়টা তার স্ত্রীকে বলেনি। একটা সময় এসে বলেছিল, বলার পর তার স্ত্রী রাগ করেছিল, মন খারাপ করেছিল, তবে মেনেই নিয়েছিল। যাক, আমার জন্য এই ছেলেটা এত কষ্ট করেছে, কি আর করা, জাদুটোনা করেই হোক আর যে কোনো কারণেই হোক, আল্লাহ চাইছেন বলেই তো জাদুটোনা কাজ করেছে, তা না হলে তো হতো না। মেয়েটা মেনে নেয়, তার সাথে ঘর সংসার করতে থাকে। আর আলাউদ্দিন সে যেহেতু আর অন্য কোনো লেখাপড়া করেনি, এই তান্ত্রিকতাই শিখেছিল। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আলাউদ্দিন এই 5 বছরে বিভিন্ন ধরনের দুর্ধর্ষ প্রকৃতির জিনদেরকে বশ মানিয়েছিল। তবে সে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল শুধু তার স্ত্রীর বেলাতে, তার স্ত্রীকে পাওয়ার জন্য। এছাড়া নাকি সে কখনোই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেনি। এমনি যে ঝাড়ফুঁক সে শিখেছিল তার গুরুর কাছ থেকে, সেগুলো সে করেছে। সে খারাপ ভালো দুটোই শিখেছিল, তবে খারাপটা সে কখনোই প্রয়োগ করেনি। বিভিন্ন মানুষ তার কাছে আসতো, ট্রিটমেন্ট দিত, মানুষগুলো আল্লাহর রহমতে ঠিক হয়ে যেত। আলাউদ্দিন নামাজ কালাম পড়া শুরু করে, সে বেশ ধার্মিক হয়ে যায়। সে যেহেতু ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিসটা করতো না, যদিও সে সেটা জানতো। আর আলাউদ্দিন কখনোই কারো কাছে টাকার আবদার করতো না, যে যেটা দিত, কেউ যদি নাও দিত কখনো চাইতো না। অনেক দুর্ধর্ষ প্রকৃতির জিনকেও নাকি সে বোতলবন্দি করে মাটির নিচে পুঁতে দিয়েছে।
এরকম ঘটনা ঘটেছে যার কারণে মানুষ তার যেই কাজগুলো, তারপরে তার ভিতরে লোভ কম ছিল, এই কারণে মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত। তবে দীর্ঘ সংসার জীবনে 3 বার তার স্ত্রী সন্তান সম্ভব বা শুরুর দিকে আর কি হলেও এই সন্তানগুলো মৃত অবস্থায় জন্ম নিয়েছে। আলাউদ্দিন কিন্তু ট্রিটমেন্ট করেও এই 3 সন্তানকে আসলে বাঁচাতে পারেনি। আলাউদ্দিন তার ভাগ্যের লিখনটা মেনে নেন যে আল্লাহ চান নাই তাই হয় নাই। আর তাছাড়া উনি যেহেতু প্যারানর্মাল বিষয়গুলোর সমাধানের চেষ্টা করেন, এগুলো একটা প্রভাব তো থাকতেই পারে। উনি আল্লাহর উপর ভরসা করে রইলেন। তবে এরপরে ওনার সন্তানাদি হয়েছিল, কয়েকজন মেয়ে হয়েছিল আর 2টো ছেলে সন্তান, 3টা মেয়ে হয়েছিল আর 2টো পুত্র সন্তান হয়েছিল। তা আলাউদ্দিন কিন্তু ভালোই জীবনযাপন করছেন, তার পারিবারিক কোনো সমস্যা ছিল না, চলছিল। এদিকে তারও বয়স আস্তে আস্তে বাড়ছে। একবার হয় কি, এক মধ্যবয়সী ভদ্রলোক উনি এসে আলাউদ্দিনের কাছে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছেন, বলছেন আমার মেয়েকে বাঁচান। আলাউদ্দিন জিজ্ঞেস করলো আপনার মেয়ের কি হয়েছে? তখন ওই লোকটা বললেন যে আসলে কি হয়েছে বলতে পারি না, তবে আমার মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আপনি একটু দয়া করে আমাদের সাথে চলেন। আলাউদ্দিন তাদের এই কথা শুনে তাদের বাড়িতে গিয়েছিল। মেয়েটির এই অবস্থা দেখে আলাউদ্দিন বলল এই মেয়ের ট্রিটমেন্ট এখানে হবে না, এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসেন, তারপর ইনশাল্লাহ ট্রিটমেন্ট করা যাবে। আলাউদ্দিন খেয়াল করলেন এই মেয়েটার অবস্থা এতটাই খারাপ, সে আঁচড় দিয়ে নিজের শরীরে বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করে ফেলেছে। সেদিন রাত্রেই ওই মেয়েটাকে এই আলাউদ্দিনের বাড়িতে নিয়ে আসা হয়। আলাউদ্দিন সেই মেয়েটাকে উঠোনে বসান। যখন বসানো হয় তখন নাকি ওই মেয়েটার শরীরে এমন শক্তি চলে এসেছিল যে 5-7 জন শক্ত সমর্থ পুরুষ মানুষও তাকে ধরে রাখতে পারছে না। মাঝে মাঝে তার শরীরটা নাকি এমনভাবে ঝাঁকি দেয়, ছিটকে পড়ে যায় এরা। আলাউদ্দিন মেয়েটার চারপাশে যখন একটা গোল বৃত্ত করেছে, সাথে সাথে মেয়েটা একদম চুপচাপ শান্ত হয়ে বসে আছে। ঘন্টা 2 এরকম চুপ করে বসে আছে। আলাউদ্দিন তার দিকে তাকিয়ে আছে, সে কিন্তু কোনো কিছু পড়ছে না, মানে যে ঝাড়ফুঁক করছে না। আলাউদ্দিন তার দিকে তাকিয়ে আছে আর মেয়েটা চুপ করে আলাউদ্দিনের দিকে তাকিয়ে আছে। টানা 2 ঘন্টা তাদের মধ্যে এরকম আই কন্টাক্ট হয়েছে। এরপর আলাউদ্দিন হাত দিয়ে কি করলো, একটা ইশারা করলো ওই মেয়েটাকে, হাত দিয়ে ইশারা করলো, একটা গাছ দেখাই দিল। আলাউদ্দিনের বাড়ির পাশে একটা গাছ ছিল, বেশ বড় একটা আম গাছ ছিল। সে জাস্ট খালি হাত দিয়ে দেখালো ওই গাছটার দিকে। ওই মেয়েটা কি করলো, ওই বৃত্ত থেকে উঠে সোজা ওই গাছটার কাছে চলে গেল। গাছটার কাছে যাওয়ার পর ওই গাছটার গোড়ায় দাঁড়িয়ে গেছে। আলাউদ্দিন ওখানে যায়, বেশ কিছু সুতা দিয়ে ওই মেয়েটাকে গাছের সাথে পেঁচাতে থাকে, পেঁচাচ্ছে, এরকম 10-15 মিনিট পেঁচালো। পেঁচানোর পর আলাউদ্দিন বলল আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, কোনো চিন্তা নাই, আপনার মেয়ে সুস্থ। এরপর আবার ওই সুতা খোলা শুরু করলো। খোলার পর দেখা গেল ওই মেয়েটা একদম স্বাভাবিক। সে বলছে যে আমি এখানে কেন, আমি কিভাবে এখানে আসলাম, আমার কি হয়েছিল, আমার শরীরে ব্যথা করছে কেন। আসলে সে নিজেও বলতে পারে না কি হয়েছিল। তার শরীরে যে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখন তার শরীরে ব্যথা করছে। তখন পরিবার থেকে বলা হয়, মা রে তুমি অসুস্থ হয়ে গেছিলা, তোমার চিকিৎসা করা হয়েছে, তোমার এই যে এই চাচা চিকিৎসা করছে, এখন তুমি সুস্থ, বাড়িতে চলো। আলাউদ্দিন বলে যে এই মেয়েটার শরীরে এমন একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন ছিল, এই জিনটাকে বন্দি করা এটা কোনোভাবেই সক্ষম কেউ হবে না যদি না মেয়েটাকে তার নিজের এরিয়ায় নিয়ে আসা হয়। তা আলাউদ্দিন জানান যে তার আন্ডারে যে সমস্ত শক্তিশালী জিনেরা আছে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ হচ্ছে তারা এমন কিছু শক্তিশালী জিনদেরকে হত্যা করেছে, বন্দি করেছে, তারা একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যেতে পারছে না। এখন আলাউদ্দিনের বাড়ির আশেপাশের বেশ কিছুটা জায়গার ভেতরে তারা চলাচল করে, এখানেই নিয়ে আসতে হবে ওই রুগীকে, তাহলে এটা ট্রিটমেন্ট হবে। এই জন্যই মূলত আলাউদ্দিন এই মেয়েটাকে তার বাসার এরিয়া সেখানে নিয়ে এসেছিল। এরপর ওই জিনেরা বলে দিয়েছিল কি করতে হবে। তারপর ওই জিনটাকে এই মেয়েটার শরীর থেকে আলাদা করে এই আম গাছে বন্দি করে ফেলে। আর এমনভাবে বন্দি করে ফেলেছে যে এই আম গাছ থেকে আর মুক্ত হবে না, সে কাউকে ভয়ও দেখাতে পারবে না, তার শক্তি দিনে দিনে আস্তে আস্তে কমতে থাকে। এভাবেই আসলে এই কাজটা করা হয়েছিল। তবে তাকে হত্যা করা এটা পসিবল হবে না,
এটাও বলে দিয়েছিল তার আন্ডারে থাকা জিনেরা। তো ওভাবেই ওই জিনটাকে ওই আম গাছে বন্দি করে ফেলা হয়, আর বলে দেওয়া হয় এই আম গাছটা যেন কখনোই কাটা না হয়। আর কাটারও কিছু পদ্ধতি আছে। এখন হয় কি যে আলাউদ্দিনের তো আস্তে আস্তে বয়স হতে থাকে, তবে সে বেশি বার্ধক্যে যায় নাই, তার বয়স 50-55 বছর হবার পরই সে মারা যায়। অসুস্থ হয়েছিল, মারা গিয়েছিল, তবে ওরকম ভয় পেয়ে যে মারা গেছেন বিষয়টা এরকম না। আর সে যে ব্ল্যাক ম্যাজিক শিখেছিল বা কিছু কিছু জায়গায় প্রয়োগ করেছিল, এই জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। সে এমনি নর্মাল ঝাড়ফুঁক করতো, পরবর্তীতে আরও বেশ কিছু শরিয়াসম্মত ঝাড়ফুঁক সে শিখেছিল, সেগুলোই সে প্র্যাকটিস করত। এদিকে তার ছেলেপেলেরাও বড় হয়ে গেছে, তার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেদের মধ্যে প্রায় সবাই ঢাকাতে চলে এসেছিল চাকরির জন্য। এখন আলাউদ্দিনের যে দুই ছেলে, এই দুই ছেলে এবার বিয়ে করবে। বিয়ে করার জন্য তাদের জন্য মেয়েও দেখা হচ্ছিল। তার মেয়ে তো সেও তার ভাইদের জন্য মেয়ে দেখছিল আর কি। তো মেয়ে ঠিকঠাক করা হয়, দুই ছেলেকে বিয়ে দেওয়া হয়। এই দুই ছেলের ওয়াইফ আবার বাড়িতেই থাকতো, অর্থাৎ আলাউদ্দিনের যে বাড়ি সেখানেই থাকতো, আর দুই ছেলে ঢাকায় থাকতো, চাকরি করতো। এখন হয় কি, দুই ছেলের বউ বাড়িতে থেকে সারাক্ষণ ঝগড়াঝাটি করতো, একে অন্যের পিছনে লেগে থাকতো। যেহেতু আলাউদ্দিনের মেয়েদের বিয়ে হয়ে গিয়েছিল, তারা তো আর বাড়িতে থাকতো না। এখন মাঝে মাঝে আলাউদ্দিনের মেয়ে এসে এই দুই ভাইয়ের বউয়ের ঝগড়া মিটমাট করে দিত। আবার ঝগড়া মাঝে মাঝে এমন পর্যায়ে পৌঁছাতো, মারামারি চুলাচুলি জখম করে দিত, তখন আবার চিঠি লিখে জানানো হতো। এই দুই ছেলে আবার ঢাকা থেকে এসে এইসব ঝামেলা মিটমাট করত। তো এই রকম সমস্যা চলতে থাকে। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এই ঢেকির কচকচানি আর চলতে দেওয়া যায় না, মানে এই যে কলহ বিবাদ, এটা আর চলতে দেওয়া যাবে না, বাসা বাড়ি আলাদা করে দিই, যে যার মতো ঘর করে দূরে দূরে থাকো, তাহলে আর এই ঝামেলা হবে না, মাঝখানে বেড়া দিয়ে দাও, তাহলে এই ঝামেলা কমে যাবে। সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন ওই সিদ্ধান্ত মোতাবেক ঘরবাড়ি ভাগ করে ফেলা হয়। তো এক ভাইয়ের ভাগে কিন্তু যেই জমিটুকু পড়ে সেখানে আম গাছটা ছিল। সেই ভাই চিন্তা করলো যে ঘর করব, একটু বড় করেই করি, ছেলে পেলে হলে তো তাদেরও বিয়ে শাদী দিতে হবে, তখন তো আবার ঘর তৈরি করবো, এর থেকে একবারই করি, তাতেই ভালো হবে। ঘর বড় করার ক্ষেত্রে, মানে উনি যে জমিটা পেয়েছিলেন এক ছেলে, ওই বড় করার ক্ষেত্রে ওই আম গাছটা বাধা হয়ে গেল। ওই আম গাছটা সেই ছেলে কাটতে চাইল। রাতের বেলা স্বপ্নে দেখেছে কোনো একটা অবয়ব, তবে এই অবয়বগুলো ভালো, দুটো অবয়বকে দেখছিলেন আর কি। বলছে যে বাবা রে, খবরদার, ভুলেও এই গাছটা কাটিস না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সাবধান। তো এরকম কিন্তু একটা দিনই স্বপ্নে দেখেছে। তবে এই ছেলে এই স্বপ্নের কোনো গুরুত্ব না দিয়ে পুরাতন আম গাছটা কেটে ফেলে। যেদিন কাটা হয়েছে ওই দিন রাতের বেলায় ওই গ্রামের কিছু লোকজন হাট থেকে ফেরার পথে ওই আম গাছের জায়গায় যখন এসেছে, তখন দেখে বিশাল বড় দৈত্যের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার চেহারাটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মাথাটা একদম আকাশ পর্যন্ত ঠেকেছে। এই অবয়বের এক পা ছিল আলাউদ্দিনের বাড়ির সীমানায়, আর এক পা ছিল মাঠের মাঝখানে। এই দুই পায়ের মাঝখানে যেই জায়গাটা, এই জায়গাটাতে আম গাছের বেশ কিছু কাটা অংশ এসে রাখা হয়েছে, অর্থাৎ যারা গাছটা কিনেছেন তারা ওই জায়গায় এনে রেখেছেন। ওই সময় কিন্তু 4 থেকে 5 জন মানুষ একসাথে ছিল। এই ভয়ঙ্কর অবয়বটা দেখে ভয়ে তাদের কলিজা শুকিয়ে গেল। তারা ওই সময় ওই রাস্তা বাদ দিয়ে ঘুরে আর একটা রাস্তায় গেল। পরের দিন থেকে এই সবগুলো লোকের শরীরে ভয়ঙ্কর জ্বর। তারা তো পরিবারের কাছে বলেছিল যে আসলে কি হয়েছিল। কয়েকদিনের মধ্যেই নাকি এই লোকগুলো মৃত্যুবরণ করে। এই লোকগুলো মারা যাওয়ার সাথে সাথে চারদিকে রটে যায় আসলে ঘটনাটা কি হয়েছিল। এই ঘটনার পর আলাউদ্দিনের ছেলে সে চিন্তা করলো যে সে খুবই একটা বড় ভুল কাজ করে ফেলেছে, ওই স্বপ্নটার গুরুত্ব না দিয়ে। এমনকি সে নাকি তার মৃত বাবাকেও স্বপ্নে দেখেছিল ওই রাতেই। তার মৃত বাবাও এসে বলেছিল যে গাছটা না কাটতে, কিন্তু সে তো এই কাজটা করে ফেলেছে, বুঝতে পারে নাই। এই 5 জন মানুষ এই ভয়ঙ্কর দৈত্য আকৃতির অবয়বটাকে দেখে মারা গেছে। এরপরের থেকে এই আলাউদ্দিনের বাড়ির আশপাশ দিয়ে কেউ হাঁটাচলা করে না, মানুষ এত ভয় পেয়েছে। এমন একটা অবস্থা হলো যে এই বাড়িটা একদম একটা মানে এক ঘরে পরিবার হয়ে গেল, মানুষ এত ভয় পেয়েছে, ওই বাড়ির আশেপাশে কেউ যেতে চায় না, এমন একটা অবস্থা। এক রাতে
ঘটল একটি ঘটনা, সেটা হচ্ছে এই যে আলাউদ্দিনের যে দুই ছেলে, এই দুই ছেলের আবার একটা সন্তান ছিল, বিশেষ করে বড় ছেলের সন্তান ছিল আর কি। তো এই বড় ছেলের যে বাচ্চাটা, সেই বাচ্চাটা রাতের বেলা উঠোনে ধূপধাপ আওয়াজ শুনছে, মনে হচ্ছে মারামারি হচ্ছে। সে চিন্তা করলে কী ব্যাপার, উঠানে কে? সে দরজাটা খুলে বাইরে যখন বের হয়েছে, সে দেখে যে তিনটা অবয়ব, দুইটা অবয়ব সাদা জুব্বা টাইপের কিছু পরা, বেশ উঁচা লম্বা, চেহারা ওইভাবে বোঝা যাচ্ছে না। আর আরেকটা অবয়ব মনে হচ্ছে বেশ কুচকুচে কালো, বেশ লোমশ আকৃতির। ওই দুইটা মিলে ওইটাকে মারছে, আবার ওইটাও ওই দুইটাকে মারছে, এরকম চলছে। তখন আবার সে বলে ওঠে, এই আপনারা কে, উঠানে মারামারি করছেন কেন? তখন নাকি তিনজনই মারামারি থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার পর এই তিনজনই ওই ছেলেটার দিকে তাকায়। ছেলেটার দিকে তাকানোর পর ওই যে কালো অবয়বটা, এই অবয়বটা নাকি দৌড়ে ছুটে আসছিল এই ছেলেটার দিকে। তখন নাকি ওই দুইটা অবয়ব তাকে ধরে ফেলে তাকে আবার পিটানো শুরু করছে। এদিকে ছেলেটা ভয় পেয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর আর কোনো সারা শব্দ সে পাচ্ছিল না। পরদিন সকালবেলা এই ঘটনাটা বলেছে পরিবারের সদস্যদের কাছে। তখন বলল যে আসলে তো ব্যাপারটা আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ওই সময় বড় মাপের একজন হুজুরের কাছে ওনারা গিয়েছিলেন। এই বিষয়টা বলার পর ওই হুজুর যেটা জানান তা শুনে তো এই বাড়ির সকলের চোখ কপালে উঠেছে। যারে ঘটনাটা কি এত ভয়ঙ্কর, এটা তো বুঝতে পারি নাই। তো সেই হুজুর বলেন যে এই যে আলাউদ্দিন ওনার জীবদ্দশায় শক্তিশালী দুইজন জিনকে এই বাড়ির পাহারায় নিযুক্ত করেছিলেন। আর এই যে ভয়ঙ্কর যে জিনটাকে আম গাছে বন্দি করেছিল, সময়ের সাথে তার শক্তি কমে এসেছিল। এদিকে এই গাছটা কেটে ফেলার কারণে সে মুক্তি লাভ করেছে। আর এর চেহারাটা নাকি এতটাই ভয়ঙ্কর, মানুষ তো দূরের কথা, জিনেরাও একে দেখলে ভয় পায়। আর এর দর্শন যে পাবে, সে এমন অসুস্থ হবে, এই অসুস্থ হয়েই সে মারা যাবে। মূলত ওই 4-5 জন মারা গেছিল এই কারণে। এখন এটার আর কোনো সমাধান নাই, সে মুক্তি পেয়ে গেছে। সমাধান একটা হতে পারে, এখান থেকে তাদেরকে সরে চলে যেতে হবে। এই ভিটা এরকমই পড়ে থাকবে, অন্য জায়গায় চলে যেতে হবে, এতেই সমাধান হতে পারে। এরপর ওনারা ওই ভিটাটা রেখে সবাই অন্যদিকে সরে চলে যান। তবে হ্যাঁ, একটা কথা, আলাউদ্দিনের ছোট ছেলে উনি নাকি একদিন ভোরবেলা মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর কখনোই বাড়িতে ফেরত আসে নাই। তো ভাই হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যতই বিবাদ, তাদের দুজনের মধ্যে তো এরকম বিবাদ ছিল না, সমস্যাটা ছিল তাদের দুই বউকে নিয়ে। দুই ভাইয়ের দুই বউ সারাক্ষণ ঝগড়াঝাটি করতো। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, অনেক হুজুর কবিরাজকে বলা হয়েছে, কেউ কোনো সন্ধান দিতে পারে নাই যে তার ভাই কোথায় গেছে। এরপর মূলত বড় ভাই যে, সে অনেক দূর চলে যায় ওই বাড়ির এরিয়া ছেড়ে। তার সন্তানাদি, তার নাতিরা এখনও আছে, বসবাস করছে। এখন তারা এক্স্যাক্ট কোথায় আছে, মানে এক্স্যাক্ট লোকেশন যেটা, এটা অবশ্য হান্নান ভাই বলতে পারেন নাই। তবে ওই যে আলাউদ্দিনের যিনি ছোট ছেলে, তার রহস্যময় অন্তর্ধান, সবাই অনুমান করেন যে এই ভয়ঙ্কর দানবটাই এই কাজটি করেছে। তাকে একদম ভ্যানিশ করে দিয়েছে, তার ডেড বডিটাও পাওয়া যায় নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমরা আমাদের এবারের হরর নাইটের 101তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে আমার স্টুডেন্ট দিয়েছে। আর আমার স্টুডেন্ট বর্তমানে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছেন। তার বাসা ঢাকার ধানমন্ডি শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্ট এরিয়াতে। গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকারপাড়া গ্রামে। তার কয়েকটি ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছিলাম। চলুন আজকের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছে তারই ক্লাসমেটের কাছ থেকে। তবে তার ক্লাসমেট তার নামটা প্রকাশ করতে রাজি হয় নাই, কেননা যেই পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল তাদের কাছ থেকে তো আসলে সেভাবে অনুমতি নেওয়া হয়নি। এই জন্যই মূলত আমরা তার নাম বলছি না, আমরা তাহিয়ানের বন্ধু বলেই
সম্বোধন করব তাকে। ঘটনাটি ঘটেছিল 2016 সালে ঢাকার আজিমপুর এলাকায়। আর যেই পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল, তারা যেই ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটের একদম ইমিডিয়েট নিচতলাতে যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে থাকতেন এই তাহিয়ানের বন্ধুর পরিবার। তো হঠাৎ এক রাত্রে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে রাত তখন আনুমানিক 12টা, 12:30 একটু বেশি বাজে। হঠাৎ করে উপরের ফ্ল্যাটে ধুমধাম আওয়াজ, কাঁচ ভাঙার আওয়াজ, তারপরে তো চিৎকার চেঁচামেচি, এমন কান্নাকাটি যে এই কান্নাতে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের হৃদয়ও গলে যেতে বাধ্য। এইরকম আওয়াজ আসছে, এরকম ধূপধাপ শব্দ হচ্ছে। এই শব্দ শোনার পর তাহিয়ানের বন্ধুর বাবা মা কিন্তু ছুটে গিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রতিবেশীর বিপদ হয়েছে, যেতে তো হবেই। তারপর দরজা ধাক্কাধাক্কি করছেন, অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছেন, খোলার নাম নাই। বোঝা যাচ্ছে তারা ভেতরে ব্যস্ত রয়েছেন। তো এই ফ্ল্যাটে যারা বসবাস করেন, এই পরিবারের কর্তার নাম হচ্ছে নজরুল, আর তার 2 মেয়ে রয়েছে, ইরিনা আর ইথিনা। ইরিনার বয়স 12 কি 13 বছর, সে তখন ক্লাস 6 বা 7 পড়তো। আর ইথিনা তখন কোন ক্লাসে পড়তো এটা ঠিক বলা মুশকিল, ওই বিষয়টা আসলে তার খেয়াল নাই, যিনি ঘটনা বলেছেন আর কি, এই তাহিয়ানকে। তো বোঝা যাচ্ছে যে এইটা মনে হচ্ছে ইরিনার চিৎকার, মানে বড় যে মেয়ে তার চিৎকার। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছেন। এরপর হঠাৎ করেই দরজাটা খোলা হয়। খুললে দেখা যায় যে এই যে নজরুল সাহেব যিনি, তার চোখে মুখে খুবই ক্লান্তির ছাপ, চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছে যে উনি কয়েক রাত ঘুমান না। মোটেও বুঝতে অসুবিধা হলো না যে খুব একটা মানসিক পেরেশানির মধ্যে আছেন। এদিকে তাহিয়ানের বন্ধুর বাবা যখন জিজ্ঞেস করেন যে ভাই কি হয়েছে, এরকম শব্দ হচ্ছে, ঘটনা কি, কোনো বিপদ হয়েছে, এ কথা বলার সাথে সাথে উনি তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে ভাই বিশাল একটা বিপদে আছি, আসেন ভেতরে আসেন। ভেতরে যখন ওনারা ঢুকেছেন, ঢোকার পর দেখতে পান যে সারা ঘর কাঁচ ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছোপ ছোপ রক্ত। তো এই দৃশ্য দেখার পর নজরুল সাহেবকে উনি জিজ্ঞেস করলেন যে ভাই বলেন তো ব্যাপারটা কি। তখন উনি বলতে শুরু করলেন, অর্থাৎ নজরুল সাহেব বলতে শুরু করলেন যে তার যে বড় মেয়ে ইরিনা, তার একটা সমস্যা বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। প্রথম রাতের বেলা সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তো, এই বলে যে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। আর ঘুম থেকে ওঠার পর নাকি সে একটা অবয়ব দেখতে পেত। সে বলতো যে বাবা দেখো দেখো, ও দাঁড়িয়ে আছে, ও আমাকে নিয়ে যাও, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। মেয়ের কাকুতি মিনতি শুনে বাবা তো মেয়ের পাশে বসে থাকতেন, যাতে করে মেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে। প্রথমে সান্ত্বনা দিতেন যে আরে মা তুমি দুঃস্বপ্ন দেখছো, কিছু না, দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ো, কিছু হবে না ইনশাল্লাহ। কিন্তু এই সমস্যা তো যায় না। প্রথম উনি দুঃস্বপ্ন মনে করলেও ধীরে ধীরে ইরিনার মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। সারাদিন কান্নাকাটি করে, স্কুলে যায় না, ঘরের কোণে বসে বসে গুনগুন করে কি যেন বলে। দিনে দিনে সে শুকিয়ে যেতে শুরু করেছে। এ কথা বলার পর এই যে তাহিয়ানের বন্ধুর বাবা, সে ইরিনাকে যখন দেখেছে একটু উকি দিয়ে দরজার পাশ থেকে, দেখে তো চমকে উঠেছে। কেননা ইরিনাকে সে বেশ কিছুদিন আগেও দেখেছে, একদম স্বাভাবিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার হাড়ের উপর চামড়াটা মুড়িয়ে দেওয়া হয়েছে, এতটা শুকিয়ে গেছে। আর উনি যখন দেখেছেন তখন অবশ্য ইরিনার জ্ঞান ছিল না, চিৎকার চেঁচামেচি করতে করতে হয়তো অজ্ঞান হয়ে গেছে। তখন এই তাহিয়ানের বন্ধুর বাবার মনে কিছুটা খটকা লাগে। উনি বুঝতে পারলেন এটা তো আসলে স্বাভাবিক কিছু বলে মনে হচ্ছে না। এরপর আবার নজরুল সাহেব বলতে শুরু করলেন যে এই যেই রাতে ঘটনাটা ঘটলো, ওনারা সবাই স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে ওনারা লক্ষ্য করেন ইরিনা ঘুমিয়ে গেছে। মনে মনে ওনারা খুশি হয়েছেন, কারণ রাত্রে তো আসলে সে ঘুমাতে পারে না। ওনারা চিন্তা করেন আজকে রাতে আর কোনো সমস্যা হবে না।
কিন্তু ওনারা তখনও ভাবেন নাই যে সামনে কি ভয়ঙ্কর বিষয় অপেক্ষা করছে। ওনারা তো খাওয়া দাওয়া করেছেন, এদিকে এই যে নজরুল সাহেব ওনার স্ত্রী কয়েক রাত ভালো করে ঘুমাতে পারেন নাই, ওনারাও শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। ওনারা তখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কেবল। তখন একবার মনে হলো যাই ইরিনার ঘরে যাই, গিয়ে দেখে আসি ইরিনা ঠিকঠাক মতো ঘুমাচ্ছে কিনা। ওনারা গিয়ে দেখে আসলেন মেয়েটা ঠিকঠাক মতোই ঘুমাচ্ছে। এরপর ওনারা এসে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাত হঠাৎ করে ইরিনার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। ইরিনা সে কিন্তু ওই রুমে একা ছিল না, তার ছোট বোন ইথিনাও তার পাশে ছিল, সেও ঘুমিয়েছিল। এই কান্নার শব্দ শোনার পর ইরিনার বাবা নজরুল সাহেব উনি উঠেছেন, ওনার স্ত্রী পাশে ঘুমিয়ে আছেন। তারও তো ভালো ঘুম হয় নাই, উনি আর তাকে ডাক দিলেন না, উনি নিজেই উঠলেন। আস্তে আস্তে ইরিনার ঘরের দিকে যাওয়া শুরু করলেন। তখন মনে হচ্ছিল ইরিনা কারো সাথে কথা বলছে, আর সে যার সাথে কথা বলছে তার কথাও শোনা যাচ্ছে। তবে উনি ঠিক বুঝতে পারছেন না যে ইরিনার সাথে যে কথা বলছে সে আসলে কি বলছে। নজরুল সাহেব কি করেছেন, ইরিনার ঘরে ঢোকার সাথে সাথে দরজার পাশে থাকা লাইটের সুইচটা অন করে দিয়েছেন। যখনই উনি অন করেছেন তখনই দেখেন এক বীভৎস দৃশ্য। আর এই জিনিস যে উনি কখনো দেখবেন এটা উনি কল্পনাও করেন নাই। উনি দেখেন ইরিনা যার সাথে কথা বলছে এটা আসলে কোনো মানুষ না, এটা বিশাল দেহি ভয়ঙ্কর একটা সাপ। যখনই লাইট দিয়েছে ওই সাপটা মাথা ঘুরিয়ে নজরুল সাহেবের দিকে তাকিয়েছে। এরপরই এই মোটা সাপটা একটা চিকন সাপের মতো জানালার যে শিক, এই শিকের ভেতর দিয়ে মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে গেল। এটা দেখার সাথে সাথে ইরিনা উত্তেজিত হয়ে গেল। সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। চেঁচামেচি করতে করতে তার রুম থেকে বাইরে বের হয়ে এসে এই কাচের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। আর সে বলছে যে এই যে নজরুল সাহেব অর্থাৎ ইনার বাবা, সে কেন আলো জ্বালালেন, এখন এই জিনিসটার কাউকে বাঁচতে দেবে না। ইরিনা বারবার বলছে যে ও আমাকে নিয়ে যেতে এসেছিল, আমি যেতে চাচ্ছিলাম না, আমি ওর সাথে কথা বলছিলাম, কেন আলো জ্বালালা, এখন তো আর কেউ বাঁচতে পারবে না, সবাইকে তো মেরে ফেলবে। এই বলে সে ভাঙচুর করছিল। আর এই যে এত কিছু হয়ে যাচ্ছে, ইথিনা তো ঘুমিয়েই আছে, তার কিন্তু ঘুম আর ভাঙে নাই এর ভিতরে। ইরিনার মা সেও তো ঘুমিয়েছিল, এরকম চিৎকার চেঁচামেচি তারও ঘুম ভেঙে যায়। সে বাইরে বের হয়ে এসে দেখে এই অবস্থা, কাচ ভেঙে একাকার, ইরিনা চিৎকার চেঁচামেচি করছে। উনি এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ইরিনার বাবা পড়ে গেছেন তো মহা মুসিবতে। এদিকে মেয়ে চিৎকার চেঁচামেচি করছে, আবার ইরিনার মা এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেছেন। ইরিনা এই যে কাচ ভেঙেছে, যখন ছোটাছুটি করেছে তার শরীর থেকেও রক্ত বেরিয়ে গেছে, বিশেষ করে যখন কাচের উপর পা পড়েছে, এই জন্য ছোপ ছোপ যে রক্তের দাগগুলো। তো মারাত্মক একটা সমস্যার মধ্যে ওনারা আছেন। এই যে ঘটনাটা, এটা কিন্তু মূলত 5 মিনিটের মধ্যেই ঘটে গেছে। এরপর এই যে নজরুল সাহেব উনি তো এতটুকু বলে শেষ করলেন। এরপর ওই যে তাহিয়ানের বন্ধুর বাবা উনি রুমটা পরিষ্কার করতে সহযোগিতা করেন, কারণ এখানে হাঁটাটা খুব রিস্কি হয়ে যাবে, বিভিন্ন জায়গায় কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরটা উনিও পরিষ্কার করেন, নজরুল সাহেবও পরিষ্কার করে। তো ওই রাত্রের ঘটনা কিন্তু ওই পর্যন্তই। এর একদিন কি 2 দিন পরে নজরুল সাহেবের ওয়াইফ এই তাহিয়ানের বন্ধুর যেই বাসা আর কি, এই বাসায় আসছে। আসার পর ওই বন্ধুর মাকে উনি ডাকলেন, বেশ হাঁপাতে হাঁপাতে এসেছেন। এসেই বলছেন যে ভাবি, বড় একটা বিপদে পড়ছি, একটু সাহায্য করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে তাহিয়ানের এই বন্ধু তারা কিন্তু হিন্দু। ওইদিকে বিপদের কথা শুনে সেই বন্ধুর মা বললেন যে ভাবি বলেন না, কি বিপদ, আমি সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তখন উনি বললেন যে ভাবি, ঢাকেশ্বরী মন্দির থেকে এই যে প্রসাদ, যেটা এই প্রসাদ এনে দিতে হবে। তখন উনি জিজ্ঞেস করলেন যে কেন,
এই মন্দির থেকে এই প্রসাদ এনে দিতে হবে কেন? তখন উনি বললেন আর এক ভয়ঙ্কর ঘটনা, যে এই যে দুপুরবেলা, মানে ওই দিন দুপুরবেলা যেদিন আর কি ঘটনা ঘটেছে এই প্রসাদ চাওয়ার আগে, ওই দিন থেকেই নাকি এই ইরিনা অদ্ভুত আচরণ করতে শুরু করেছে, দুপুর থেকে আর কি। সে বলতে থাকে রক্ত খাবো, রক্ত দে, এই একই কথা বারবার যখন বলছে, স্থানীয় একজন কবিরাজকে ডেকে আনা হয়। তিনি ঝাড়ফুঁক করেন। এক পর্যায়ে ওই জিন ইরিনার শরীরে নাকি হাজির হয়। সে এসে বলে যে যদি ঢাকেশ্বরী মন্দির থেকে প্রসাদ এনে তাকে দেয়া হয় তাহলে সে ভেবে দেখবে সে যাবে কি না, যাবে যে এটা বলে নাই। তখন কবিরাজ বলে ঠিক আছে, এটা এনে দেওয়ার ব্যবস্থা করা হবে। এরপরই মূলত ইরিনার মা চিন্তা করেছে যে কাকে বলা যায়। ইমিডিয়েট নিচের তলার ফ্ল্যাটে যেহেতু তাদেরই পরিচিত জন আছে, ওই রাত্রে তো এই তাহিয়ানের বন্ধুর বাবা গিয়েছিলেন ওখানে, এই জন্যই মূলত ওনার কাছে ছুটে এসেছেন। যেহেতু ওনারা হিন্দু, ওনারা ঢাকেশ্বরী মন্দিরে যান, সেখানে প্রসাদ যদি পাওয়া যায়, ওনারা যদি সহযোগিতা করেন। তো এই কথা শোনার পর তাহিয়ানের বন্ধুর মা কিন্তু একটু চিন্তিত হয়েছিলেন এই কারণে যে এই জিনিসটা যে উনি এনে দেবেন, যদি ওই জিনটা কোনো কারণে আবার ওনাদের পরিবারের উপর ক্ষিপ্ত হয় তখন তো হবে আর একটা ঝামেলা। তবুও প্রতিবেশীর বিপদে তো সাহায্য সহযোগিতা করতেই হবে, এই চিন্তা করে উনি না করেন নাই। উনি দ্রুত ঢাকেশ্বরী মন্দিরে চলে যান, সেখানে পুরোহিতের সাথে কথা বলে ওখানে যে প্রসাদ থাকে তার কাছ থেকে প্রসাদ নিয়ে আসেন। তখনও কিন্তু কবিরাজ বাসাতেই ছিল। সেই প্রসাদ এনে দেওয়া হয় অল্প সময়ের মধ্যেই, যেহেতু আজিমপুরেরই ঘটনা, আর ঢাকেশ্বরী মন্দির তো আজিমপুরেই, ঢাকার। ওই প্রসাদটা যখন দেয়া হয় ইরিনার সামনে, ইরিনা নাকি খেয়ে নেয়। এরপর ইরিনা সেন্সলেস হয়ে যায়। এরপর চলে যায় 4 মাস। 4 মাসে কিন্তু ইরিনা একদম স্বাভাবিক হয়ে যায়। আস্তে আস্তে সে সুস্থ হতে থাকে, শারীরিক সক্ষমতা ফেরত আসতে থাকে, তার শারীরিক অবস্থা আবার আগের জায়গায় চলে আসতে থাকে। এটা দেখে পরিবারের সদস্যরা মনে করেছিলেন যে আল্লাহর রহমতে হয়তোবা ঝামেলাটা আর নাই, ঠিক হয়ে গেছে। 4 মাস পর হঠাৎ করে নতুন একটা সমস্যা ফেস করতে শুরু করে ইরিনার পরিবার। সেটা হচ্ছে ইরিনা কোত্থেকে যেন লাল রং এনে কপালে মাখে, মাথার উপরে দেয়, মুখে মাখে, হাতে মাখে। ওনারা প্রথমে চিন্তা করেছিলেন যে এটা হয়তোবা কোনো রং, পরে বুঝতে পারলেন এটার একটা অন্য ধরনের গন্ধ রয়েছে, আর এই গন্ধটা সিঁদুরের গন্ধ। ওনারা বুঝতে পারলেন যে এটা আসলেই সিঁদুর। সে এরকমভাবে মাথায় মাখছে, মুখে মাখছে, কপালে মাখছে, হাতে পায়ে মাখছে। ঘটনাটা কি? আর একটা ব্যাপার হলো, ইরিনা ঘর থেকে তার মায়ের যেই শাড়িগুলো রয়েছে, এই শাড়িগুলো বের করে সে পরা শুরু করেছে। সে এমনভাবে শাড়ি পরেছে, গ্রামের মহিলারা, বিশেষ করে যারা গেরস্থ বাড়িতে মহিলারা কাজ করেন, কাজ করার সময় তারা কিন্তু শাড়ি একটা বিশেষ পদ্ধতিতে পরেন। এমনি সবাই যেভাবে শাড়ি পরে সাজুগুজু করার সময়, ওইভাবে না, তারা কিন্তু একটা বিশেষভাবে শাড়ি পরেন যাতে করে কাজ করতে সুবিধা হয়। ওইভাবে সে শাড়ি পরেছে, অথচ সে কিন্তু শাড়ি পরতে জানতো না। সে খুব সুন্দরভাবে ওই স্টাইলে শাড়ি পরেছে, আর সে বিভিন্ন ধরনের কথা বলছে। দেখা গেল সে অদ্ভুত টাইপের একটা মূর্তিকে পূজা করছে। এই মূর্তিটা সম্পূর্ণরূপে আলাদা। হিন্দু ধর্মের যারা অনুসারী আছেন তারা যেই ধরনের মূর্তিগুলোকে সাধারণত উপাসনা করেন বা পূজা করেন, মন্দিরগুলোতে যেই ধরনের মূর্তিগুলো দেখা যায়, এগুলোর সাথে এটার কোনো মিল নাই। খুবই ভয়ঙ্কর টাইপের একটা মূর্তি, এটাকে সে পূজা করছে। তো মুসলিম পরিবারের একটা মেয়ে, তার বাবা নজরুল সাহেব উনি কিন্তু হাজি মানুষ, তো এই মেয়েটা এরকম করছে। তারপর সিঁদুর সে কপালে মাখছে, মাথায় দিচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় দিচ্ছে। এটা তো আসলে খুবই ডেঞ্জারাস একটা জিনিস। সে খোলা চুলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ছাদে যাচ্ছে, তাকে আটকানো যাচ্ছে না। পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এই 4 মাস আগের সমস্যাটা আবার ফেরত এসেছে। ওনারা আবার একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন, উনি রুকিয়া শুরু করেন। দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় ওই জিনটাকে হাজির করতে তিনি সক্ষম হন। জিনটা বলে এই মেয়েকে নাকি তার পছন্দ হয়েছে, সে একে ছেড়ে যাবে না। হুজুর গরু ছাগল সহ আরও অনেক কিছু লোভ দেখান,
কিন্তু এই জিনটা কোনোভাবেই ছেড়ে যাবে না। কোত্থেকে যে ধরেছে, কী কারণে ধরেছে, এটাও ওই জিনটা বলে না। হুজুর অনেক চেষ্টা করেও জিনটাকে বোতলবন্দি করতে পারেন নাই। উনি পরাজিত হয়ে বাধ্য হয়ে ফেরত চলে যান। তবে হুজুর চলে যাওয়ার পর 1-2 দিন ইরিনা কিছুটা স্বাভাবিক ছিল, আবার সেই সমস্যা শুরু হয়েছে। এবার দেখা যাচ্ছে ইরিনা খুব বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছে। একদিন ইরিনার পরিবার একজন হুজুরের সন্ধান পান। তবে সেই হুজুরের নাম কি ছিল, কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, এই জিনিসটা কিন্তু তাহিয়ানের বন্ধু বলতে পারেন নাই। কারণ হচ্ছে ওই সময় 2016 সালে তার বয়স ছিল আরও কম। এখন তো সে 10ম শ্রেণীতে পড়ে, তখন তো আরও ছোট ছিল, এখন থেকে আরও প্রায় 10 বছর আগের কথা। এই জন্য সেই হুজুরকে তাহিয়ানের বন্ধু চিনতেও পারেন নাই, কোত্থেকে তাকে নিয়ে আসা হয়েছিল এটাও বলতে পারেন নাই। এই হুজুর আসার পর অদ্ভুত এক ধরনের রুকিয়া করেন, আর এমন এক ধরনের রুকিয়া করেছেন টোটালি এই জিনিসটা ডিফারেন্ট। সেটা হচ্ছে, সবাই তো আশা করেছিলেন যে ওই জিনটা আসবে, এসে হম্বিতম্বি করবে, এরকম কিছু একটা। হুজুর কি করেছেন, ইরিনাকে সামনে বসিয়ে রুকিয়া শুরু করেছেন। ওই চারদিকে যে একটা বৃত্ত দেয়া বা এরকম কিছুই না, জাস্ট সামনে তাকে বসানো হয়েছে, উনি রুকিয়া শুরু করেছেন। কয়েক মিনিটের মধ্যে ওই জিনটা ইরিনার শরীরে যখনই হাজির হয়েছে, হুজুর অট্ট হাসিতে ফেটে পড়েছেন। মানে হুজুর নিজেই হো 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 করে হেসে দিয়েছেন। তখন হুজুর বলছেন, হিরে বেটা, তুই তো আটকে গেছিস রে, বহুত জ্বালাতন করছিস, তুই তো এখন আটকে গেছিস। সবাইকে অবাক করে দিয়ে ইরিনার শরীরে থাকা জিনটা খুব কাকুতি মিনতি করতে থাকে যে হুজুর আমাকে ছেড়ে দেন, আমাকে মাইরেন না, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না এই মেয়ের কাছে, আমি এখনই চলে যাব, আমাকে দয়া করে ছেড়ে দেন। ওই পরিবারের সবাই অবাক হয়ে যায় যে জিনটাকে হাজির করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যেত, হম্বিতম্বি করতো, যাবে না, এই মেয়েটাকে ছেড়ে সব কথা বলতো। এই জিনটা এখন এসে কোনো কথাবার্তা ছাড়াই কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে চলে যাবে বলছে। তখন ওই জিনটা বলছে, যেহেতু এই মেয়েটার কাছে আমি আসছি, আমি তো এমনি এমনি যেতে পারবো না, কিছু সমস্যা থেকে যাবে, তাহলে আমাকে একটা গরু দিতে হবে। হুজুর বলে, গরু তো দূরের কথা, গরুর লেজের নিচে যে চুল থাকে, এই চুলও তুই একটাও পাবি না, তুই কি যাবি? আর তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমি কোন ধরনের লোক, আমি কিভাবে তোকে বন্দি করছি, তোকে নাকি কেউ বন্দি করতে পারে না, তুই তো অন্তত বুঝে গেছিস। এখন বল, যাবি কি না? বিনা বাক্য ব্যয়ে একে ছেড়ে চলে যাবি? তখন নাকি ওই জিনটা আরও কাকুতি মিনতি করতে থাকে যে হ্যাঁ আমি অবশ্যই যাব, কিন্তু আমাকে একটা ছাগল অন্তত দিতে হবে। এরপর হুজুর কিছুক্ষণ ভাবেন, এরপর নজরুল সাহেবের দিকে তাকান, নজরুল সাহেবের ওয়াইফের দিকে তাকান। এই তাকানোর অর্থ হচ্ছে তাদের এতে সম্মতি আছে কিনা। তারা মাথা নেড়ে যখন সম্মতি জানান, তখন বলেন ঠিক আছে, যা, দেয়া হবে, আর এক্ষুনি তুই ওর শরীর ছেড়ে চলে যাবি। তখন ওই জিনটা বলে যে হুজুর যে বন্ধনীটা দিয়েছেন, এই বন্ধনীটা কেটে দেন, আমি এক্ষুনি ওর শরীর ছেড়ে চলে যাব। এরপর নাকি জিনটা বলেছিল যে কোথায় কিভাবে এই ছাগলটা দিতে হবে, তারা সেভাবে দিয়েছিলেন। তবে কোথায় কিভাবে দিতে হবে এই বিষয়ের কোনো তথ্য আসলে তাহিয়ানের বন্ধু বলতে পারেন নাই। ওই জিনটা ওই যে চলে গেল, এরপর থেকে কিন্তু ইরিনা একদম সুস্থ, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। যতটুকু তথ্য তাহিয়ানের বন্ধুর কাছে ছিল যে ইরিনা একদম সুস্থ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, এখানে একটা অদ্ভুত বিষয়, সাধারণত জিন হাজির করার পর তারা বেশ হম্বিতম্বি করতে থাকে, এখানে হুজুর নিজেই হাসাহাসি শুরু করে দেন আর জিন কান্নাকাটি শুরু করে দেয়। এমন এক ধরনের রুকিয়া করে ইরিনার শরীরে ওই জিনটাকে বন্দি করে ফেলেছিলেন। ওই জিন বুঝতে পেরেছিল সে বড় একটা খাঁচার মধ্যে চলে আসছে। এটা স্বাভাবিক কোনো হাজিরা না, এটা ভয়ঙ্কর এক ধরনের হাজিরা, যেই হাজিরায় সে এমনভাবে আটকে গেছে তার আর যাওয়ার কোনো সুযোগ নাই, যদি না ওই হুজুর অনুমতি দেন। অথচ চতুর্দিকে কিন্তু বেষ্টনীয় করা হয়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ান আল আশফানুর রহমানকে তার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 101তম আয়োজনের
তৃতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 101তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে চলে যাবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারেন। যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারেন, তাদের কাছ থেকে অনেক অনেক ঘটনাও যেন আমরা পেতে পারি। চলুন ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম জাকির হোসেন ভুট্টু। ভুট্টু ভাইয়ের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটির সূত্রপাত, অর্থাৎ এই ঘটনাটি মূলত ব্যাপকভাবে ওই পরিবারের লোকজন উপলব্ধি করতে পারেন 1999 কি 2000 সালে। স্থান সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর যেই ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। ওই গ্রামে একটা ছেলে, তার নাম হচ্ছে মামুন। মূলত মামুনের সাথে অদ্ভুত টাইপের কিছু সমস্যা শুরু হয়ে যায়। মামুন হঠাৎ করে বোবা হয়ে যেত, কথা বলতে পারতো না, আবার একা একাই ঠিক হয়ে যেত। যখন বোবা হয়ে যেত বাড়ির পাশে বা কোনো একটা কোনায় একদম চুপ করে বসে থাকতো, কথা বলতো তো নাই, খাওয়া দাওয়া করতো না, এলোমেলো থাকতো, এরকম আচরণ দেখা যেত। তো হঠাৎ করে যখন এই আচরণটা প্রকট হলো তখন স্থানীয় একজন কবিরাজ, যার নাম ছিল গোলাম ডাক্তার। এই গোলাম ডাক্তার কিন্তু নামে ডাক্তার হলেও উনি মূলত কবিরাজি করতেন, জিন ভূতের চিকিৎসাগুলো করতেন, প্যারানরমাল সমস্যা সমাধানে কাজ করতেন। তার আবার দুইজন শিষ্য ছিল, একজনের নাম খোরশেদ আর একজনের নাম জোয়ারদার। যেখানে যেতেন এই দুই শিষ্যকে নিয়ে যেতেন। এই গোলাম ডাক্তারকে ডাকা হয় এই মামুন নামক ব্যক্তির চিকিৎসা করার জন্য। তো গোলাম ডাক্তার উনি ওনার দুই শিষ্যকে নিয়ে আসছেন। ওনার চিকিৎসা করার যে সমস্ত যন্ত্রপাতি লাগে এই ধরনের কবিরাজি ট্রিটমেন্ট করার জন্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ওনারা আসছেন। এই মামুনের বাড়িতে আসতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পথ পাড়ি দিতে হবে, তবে ভ্যান যোগে, ভ্যানে আসতে হবে। রাস্তাও বেশি ভালো না, এই জন্যই 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এখন অবশ্য অনেক তাড়াতাড়ি চলে আসা যায়, যেহেতু রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে সেখানে। আস্তে আস্তে যখন এই মামুনের বাড়ির কাছাকাছি চলে আসছেন ওনারা, তখন এই গোলাম ডাক্তার তার শিষ্যদেরকে বলেন যে, দেখ রে, অবস্থা তো মনে হচ্ছে বেশি ভালো না, আমার কেমন যেন লাগতেছে, তোরা কিন্তু ভুলেও আমার অনুমতি ছাড়া কোনো কিছু করতে যাস না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। তো এই কথা বলছেন। আর যখন ওই মামুনদের বাড়ির কাছে পৌঁছেছেন, সবাই ভ্যান থেকে নেমেছেন, তখন এই গোলাম ডাক্তার বলছেন যে পাশে একটা দোকান আছে, আমি একটু পান খেয়ে আসি, তোরা যা, কিন্তু আমার অনুমতি ছাড়া তোরা কিন্তু কিছু করিস না, এখানে ঝামেলা আছে। খোরশেদ আর জোয়ারদার ভিতরে ঢুকে গেছেন। এই খোরশেদ আবার উঠতি বয়সী একটা কবিরাজ, যে গোলাম ডাক্তারের কাছ থেকে কেবল শিখছে আর কি। অনেক সময় হয় না যে মানুষ শিখেছে অল্প কিন্তু জাহির করে অনেক বেশি। গোলাম ডাক্তার একটু পান খেতে গেছে, এই সুযোগে এমন ভাব নেওয়া শুরু করছে খোরশেদ, সেই জন্য বিশাল এক কবিরাজ ভিতরে ঢুকে হম্বি তম্বি শুরু করছে, এই রোগী কোথায়, তাড়াতাড়ি বসাও চকির উপরে, এটা সেটা এরকম বলা শুরু করেছে, আলাদা একটা ঘর দাও। লোকজন মনে করছে বিশাল এক কবিরাজ চলে আসছে, মনে হয় গোলাম ডাক্তারের থেকে তার এই শিষ্যই অনেক বেশি পারদর্শী। তো তাকে সেভাবে সমাদর করেছে, ঘরের ভিতর নিয়ে গেছে, ওই মামুনকে আনা হয়েছে, মামুনকে চকির উপর বসানো হয়েছে।
যেই না খোরশেদ মামুনের চতুর্দিকে একটা বৃত্ত এঁকেছে, সাথে সাথে ঝামেলা শুরু হয়ে গেছে। এই দিনের বেলাতে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়ে গেছে। অনেক সময় হয় না যে এই ধরনের ভয়ের ঘটনার ক্ষেত্রে ঝড় বাতাস হচ্ছে, শুধু ওই বাড়ির লোকজন টের পাচ্ছে, আর ঝড় থেমে যাওয়ার পর অন্য কোনো আলামত নাই। বিষয়টা এরকম না। এমন ঝড় শুরু হয়েছে ওই বাড়ির পাশে থাকা ঘর বাড়িগুলোও মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে। হঠাৎ করে এইরকম ঝড় বাতাস শুরু হয়ে গেছে, অথচ শুধু ওইটুকের বাইরে আর কোনো ঝড় বাতাস নাই। এই তো গেল বাইরে ঝড় বাতাসের ঘটনা। ভিতরে কি শুরু হয়েছে? ভিতরে দেখা যাচ্ছে এই চৌকিটা শূন্যে তুলে ফেলছে একবার, আর নিচে ধপাস করে ফেলে দিচ্ছে, আবার শূন্যে তুলছে, ধপাস করে ফেলে দিচ্ছে। কয়েকবার হওয়ার পর চৌকির যে পায়াগুলো থাকে এই পায়াগুলো ভেঙে যায়, চৌকিও ভেঙে যায়। এরপর এই মামুনকে একবার শূন্যে তুলে নিচ্ছে, আবার ফেলে দিচ্ছে, আবার শূন্যে তুলছে, আবার ফেলছে। গোলাম ডাক্তার পান খেতে গিয়েছে, বসে আশেপাশের লোকজনের সাথে একটু গল্পগুজব করছে। উনি চিন্তা করেছেন যে দেখি আশেপাশে একটু কথা বলি, একটু তথ্য নেই। আর ওরা দুজন গেছে, ওরা গিয়ে একটু আয়োজন করুক, এরপর আমি ঢুকি। এর মধ্যে শুরু হয়ে গেছে এই ঘটনা। গোলাম ডাক্তার যখন টের পেয়েছে সর্বনাশ, ঘটনা তো তার দুই শিষ্য ঘটায় ফেলছে, বিশাল এক বিপদের ঘটনা। উনি তো দৌড় শুরু করছেন ওই শিষ্যদের কাছে, আর ওই যে রুগী মামুনের কাছে। ওখানে যাওয়ার পর বলছে যে এই তোরা কী করছিস? আমি বলছিলাম না যে আমার কথা ছাড়া তোরা কিছুই করবি না, তাড়াতাড়ি চল, এক্ষুনি ভাগ, নাহলে কিন্তু খবর আছে। ওনারা তো ওইখান থেকে রওনা দিয়েছেন, ওনাদের যে ঝোলা ছিল ঝোলা টোলা নিয়ে একদম দৌড়। ওনারা যদিও বা দিনের বেলা গিয়েছেন, তবে সেটা একদম পরন্ত বিকেল ছিল। ফিরে আসার সময় কোনো ভ্যান ট্যান ইনস্ট্যান্ট পান নাই। ওনারা তো হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে যখন ওনাদের বাড়ির কাছাকাছি চলে আসছেন, তো ওই জায়গাটাতে মূলত 3 রাস্তার একটা মোড় রয়েছে, 3 জনের বাড়ি আবার 3 দিকে। এই যে জোয়ারদার নামক যিনি এই গোলাম ডাক্তারের একজন শিষ্য, তার বাড়ি ওখান থেকে কাছাকাছি। তখন সন্ধ্যা লেগে গেছে, চারদিকে মোটামুটি অন্ধকার হয়ে গেলেও এখনও কিছু কিছু আলো, হালকা আলো দেখা যাচ্ছে আর কি। কিন্তু সেটা দেখে পথ চলাটা একটু মুশকিলই হয়। একদম ঘুটঘুটে অন্ধকার হওয়ার আগে যেমনটা অবস্থা থাকে ওই রকম অবস্থা আর কি। তো জোয়ারদারের বাড়িতে ঢোকার সময় 2টো বাড়ি পড়ে রাস্তার 2 ধারে। একটা হচ্ছে চাকলাদার বাড়ি, আর একটা হচ্ছে নিজামের বাড়ি। এই চাকলাদার বাড়ির এখানে হলো বাসা রয়েছে, আর নিজামের যেই বাড়ি এই জায়গাতে একটা কাঠের বাগান রয়েছে। কাঠের বাগান বলতে কাঠের যে গাছ, মেহগনি গাছ, করই গাছ, এইগুলোর একটা বাগান রয়েছে রাস্তার 2 পাশে। এখন জোয়ারদার বাড়িতে যাবে হচ্ছে এই যে চাকলাদারের বাড়ি যে বাসার এর ভিতর দিয়ে। তো এর ভেতর দিয়ে যখন যাবে, হঠাৎ করে দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। দেখে বিশাল দেহি একটা অবয়ব। এই অবয়বটা বাঁশঝাড়ের ওই জায়গাটার একটা পা, আর হচ্ছে এই নিজামের যে কাঠের বাগান সেখানে একটা পা। এই একটা পা দিয়ে যে মাথা সোজা উঁচু করে দাঁড়িয়ে আছে, বিষয়টা এরকম না। সে কী করেছে, মাথাটা ঝুঁকিয়ে বড় বড় চোখ করে, বিশাল তার মাথা, বড় বড় চোখ করে এই জোয়ারদারের দিকে তাকিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে জোয়ারদার উল্টো দিকে ঘুরে দিয়েছে দৌড়। ওখানে দাঁড়িয়ে যে সে দোয়া কালাম পড়বে তা করে নাই, উল্টো দিকে ঘুরে দিয়েছে দৌড়। এক দৌড় দিয়ে চলে গেছে যেখান থেকে এই গোলাম ডাক্তার আর খোরশেদকে বিদায় দিয়েছিল। সে ওখানে গিয়ে দেখে ওখান থেকে সামান্য একটু দূরে এগিয়েছে এই গোলাম ডাক্তার আর খোরশেদ। দূর থেকে ডাকছে যে দাঁড়ান দাঁড়ান, আমাকে বাঁচান। তো এই শব্দ শুনে ওনারা পিছন দিকে তাকিয়েছেন, বুঝতে পারছেন ঝামেলা একটা হয়েছে। এ বলে কী হয়েছে? তখন তো ঘটনা বলছে যে এই যাওয়ার সময় দেখি যে এই ঘটনা। তখন ওনারা 2 জন, অর্থাৎ গোলাম ডাক্তার আর খোরশেদ, এই 2 জন মিলে জোয়ারদারকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ওনারা আবার ব্যাক করছেন। ব্যাক করতে করতে একটা জায়গায় ওনারা আসছেন। ওখানে আসার পর যিনি গোলাম ডাক্তার উনি বলতেছেন যে খোরশেদ তুই চলে যা, আমার আর তোকে এগিয়ে দিতে হবে না। আর খোরশেদ চিন্তা করছেন যে গোলাম ডাক্তার তো একজন ঝানু কবিরাজ, ওনাকে আসলে ভয় দেখাতে আসবে, এই সাহস কি আর জিনে পাবে? ওই চিন্তা করে খোরশেদ রওনা দিয়েছেন। গোলাম ডাক্তার বাসার দিকে রওনা দিয়েছেন। ঠিকঠাক মতোই বাসা পর্যন্ত পৌঁছে গেছেন। বাড়ির উঠোনে যেই না পাড়া দেবেন,
ওই সময় কে যেন পেছন থেকে খপ করে তাকে চেপে ধরেছে। ওই সময় কিন্তু হালকা ঠান্ডা পড়েছিল, এই গোলাম ডাক্তার গায়ে চাদর পরা ছিল। তো পেছন থেকে চেপে ধরেছে এরকম যে আমরা যদি কারো পিঠের উপরে কাপড় টেনে ধরি মুষ্টিবদ্ধ অবস্থায় কীরকম হয়, মনে হচ্ছে বিশাল হাতের একটা মুষ্টি তার পেছনে থাকা কাপড় খামচে ধরেছে। গোলাম ডাক্তার তো বুঝে গেছে ঘটনাটা কি হয়েছে, আর যেহেতু সে চাদর পরা ছিল সে করেছে কি 2 হাতে চাদরটা খুলেই দিয়েছে বাড়ির বারান্দার দিকে দৌড়। যেহেতু খামচিটা মূলত চাদরের উপর হয়েছিল এই কারণে চাদর খুলে দৌড় দিয়েছে। বাড়ির বারান্দা তো একদম কাছে ছিল, বাড়ির বারান্দার উপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে ডাকাডাকি শুরু করেছে। তখন যে অনেক রাত তা তো আর না, ওই সন্ধ্যার সময় তো ওনারা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে আসছিলেন। এখন না হয় রাত হয়ে গেছে, তখনও কিন্তু এশার আজান দেয়নি। বাসায় যখন চলে আসে তখন আর কোনো সমস্যা হয় নাই। পরের দিন সকালবেলা দেখা গেল ওই বাড়ির লোকজন চলে আসছে, এসে তো এই গোলাম ডাক্তারকে বলছে, ধর্মিয়া আপনি কিসের কবিরাজি করেন, কাজ করতে গেছেন, কাজের কোনো সমাধান করে যান নাই, কোনো ফিনিশিং দিয়ে যান নাই, আমার বাসায় তো সমস্যাটা বেড়ে গেছে, আগেই তো ভালো ছিলাম, কি করলেন? 3 জন মিলে গেলেন আবার দৌড়ায় পালায় চলে আসলেন, এটা কি কোনো কবিরাজি হইল? এখন এই সমস্যার সমাধান করেন, আমরা তো বাড়িতে টিকতে পারতেছি না। খুব উৎপাত শুরু করছে জিনেরা। আগে তো শুধু মামুনকে বিরক্ত করতো, এখন তো বাড়ির সবাই আমরা তটস্থ। বাড়ির যে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি আছে এরাও এখন চিৎকার চেঁচামেচি করছে ভয়ে। এটা কি করে দিয়ে গেলেন আপনারা? তাড়াতাড়ি এটা সমাধান করেন, নাইলে কিন্তু আপনাদের খবর আছে। এদিকে ওই বাড়ির লোকজন এরকম হুমকি দিয়েছে, সমস্যার সমাধান তো একটা করতেই হবে, কারণ কাজ করতে গিয়ে কাজ আরও জটিল করে ওনারা চলে আসছে। আর এই ঝামেলাটা বাঁধাইছে মূলত এই যে খোরশেদ, এই লোকটা। এখন ঝামেলা তো একটা হয়ে গেছে, সমস্যার সমাধান তো করা জরুরি। ওই গ্রামেরই একজন বাসিন্দা, এই রূপসী গ্রামের, যার নাম হচ্ছে হজরত, অনেকে তাকে হজরত পীর বলে ডাকেন। তার বয়স বেশি না, তবে টুকটাক ঝাড়ফুঁক করেন। এই গোলাম ডাক্তার এই হজরত পীরকে নিয়ে উনি রওনা দেবেন। তবে হজরত পীর উনি ওই সময় অবশ্য ওই গ্রামে ছিলেন না, বলতে একটু সাইডে গিয়েছিলেন। তখন তো তার কাছে মোবাইল ফোন ছিল না, এই 1999-2000 সাল, তখন তো ফোন এভাবে আসেনি। উনি মূলত মাগরিবের কিছুক্ষণ আগে ফেরত এসেছিলেন। এরপর এই গোলাম ডাক্তার তাকে নিয়ে রওনা দিয়েছেন। তো তাকে নিয়ে যখন রওনা দিয়েছেন, ওনারা যেতে যেতে একটা জায়গায় এসে এশার আজান দিয়ে দেয়। তখন এই হজরত পীর উনি বললেন যে এখানে তো একটা মসজিদ আছে, নামাজটা পড়ে তারপর যাই। তো নামাজ পড়ে উনি যে যাবেন, উনি নাকি এশার নামাজ জামাতের সাথে পড়েছেন। পড়ার পর উনি বেতেরের নামাজ যে শেষ রাকাত আছে, এই শেষ রাকাতে যখন সিজদা দিয়েছেন, সিজদার থেকে আর উঠতে পারেন না। তার ঘাড় এমনভাবে চেপে ধরেছে আর উনি কোনোভাবেই উঠতে পারেন না। অনেক কষ্টে উঠেছেন। তখন এই হজরত পীর বলেন, আমার মনে হয় গিয়ে কোনো লাভ হবে না, আমাকে সিগন্যাল যা দেওয়ার দিয়ে দিছে, আমি গিয়ে কোনো কাজ করতে পারবো না। আর ওরাও বুঝে গেছে যে এরা আবার আমাদেরকে বিরক্ত করার জন্য আসতেছে। হজরত পীর তখন চিন্তা করলেন যে কি করা যায়। ওনার আবার একজন ওস্তাদ ছিলেন যার বাড়ি হচ্ছে নাটোর, তার নামটা জানা যায় নাই। উনি তখন বললেন যে ওদেরকে খবর পাঠাও যে নাটোর থেকে আমার ওস্তাদকে ডেকে নিয়ে আসি, তারপর চিকিৎসাটা হবে। কারণ যেখানে আমাকে নামাজরত অবস্থায় চেপে ধরে রেখেছে, সেখানে ওইখানে গেলে আমার অবস্থা কি করবে বোঝো একবার। যেখানে মসজিদের মধ্যে ঢুকে নামাজরত অবস্থায় আমাকে অবস্থা খারাপ করে দিছে, সেখানে ওই বাড়ির মধ্যে ঢুকলে আমাকে তো মেরেই ফেলবে। এরপর দ্রুত সময়ের মধ্যেই নাটোর থেকে এই হজরত পীরের ওস্তাদকে নিয়ে আসা হয়। উনি বেশ বৃদ্ধ একজন মানুষ ছিলেন, বেশ ভালো মানের একজন রাকি ছিলেন। তাকে নিয়ে আসার পর মূলত উনি যে রুকিয়াটা করেছিলেন, এরপর থেকে এই যে মামুন যিনি, উনি অনেকটাই স্বাভাবিক হন। তবে উনি বলেছিলেন যে এই সমস্যাটা যে হঠাৎ করে প্রকট হয়েছে বিষয়টা এরকম না। মামুন যখন ছোট তখন থেকেই এই জিনটা মামুনের সাথে সাথে আছে, তবে সেটা ওইভাবে প্রকট হয়নি, এখন প্রকট হয়েছে। তবে আশা করা যায় এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাপন মামুন করতে পারবে।
তবে এই জিনটা তার রক্তের সাথে এমনভাবে মিশে প্রভাব ফেলে দিয়েছে, পরিপূর্ণভাবে মামুন আর সুস্থ হবে না, তবে অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই ট্রিটমেন্টটা ওই হুজুর করে দিয়েছিলেন। মামুন এরপরে মোটামুটি স্বাভাবিক জীবনে গিয়েছেন, বিয়ে শাদী করেছেন, কয়েকটা সন্তানাদিও তার আছে। তবে এখনও উনি একদম পরিপূর্ণভাবে যে আমরা যেভাবে স্বাভাবিক জীবনযাপন করি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, উনি ওইভাবে পারেন না। এখনও টুকিটাকি সমস্যা আছে, তবে আগের মতো ওই রকম সমস্যা তার নাই। মূলত তাকে এমন একটা জিনে ধরতো, জিন ধরার সাথে সাথে তাকে বোবা বানিয়ে ফেলতো। তার নিজের সাথে যে সমস্যাগুলো হতো, সে কী দেখতো এই কথাগুলো সে বলতে পারতো না, বলতে গেলেই সে বোবা হয়ে যেত। অনেকেই বলতো তাকে বোবা জিনে ধরেছে, কিন্তু আসলে জিনটা বোবা ছিল না। ওই হুজুর পরে বলেছিলেন মামুন যাতে করে তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো কাউকে বলতে না পারে, ওই বলতে গেলেই সে বোবা হয়ে যেত। এই প্রবলেমটা তার ছিল। তবে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, এমনটাই জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে না জেনে পরিপূর্ণভাবে এলেম অর্জন না করে এই ধরনের রুকিয়াগুলো করতে যাওয়া উচিত নয়। অবশ্যই ভালো একজন আলেমের তত্ত্বাবধানে থেকে সেগুলো শেখা উচিত। আমি কিন্তু বিভিন্ন সময় বলেছি যে এই যে ঝাড়ফুঁক করা, নিজেকে ঝাড়ফুঁক করা, সেটা একটা ব্যাপার। নিজের পরিবার পরিজন, স্ত্রী, সন্তানাদি, অর্থাৎ ঘরের মধ্যে যারা থাকে তাদের ঝাড়ফুঁক করা একটা বিষয়, আর একটা হচ্ছে বাইরের মানুষকে ঝাড়ফুঁক করতে যাওয়া, এইটা আর একটা বিষয়। এই জন্য আমি এর আগেও বলেছি যে আপনারা কেউ রুকিয়ার কোর্স করে জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করতে যাবেন না। আপনি আপনার নিজের পরিবারের জন্য করেন, নিজের জন্য করেন, সেটা একটা বিষয়, কিন্তু নিজে থেকে কোনো রাকি সেজে আপনারা অন্য কোনো ব্যক্তির চিকিৎসা করার জন্য যাবেন না। এতে হিতে বিপরীত হবে। স্বাভাবিক যে হিতে বিপরীত বিষয়টার কোনো মারাত্মকভাবে এটার একটা রিয়াকশন চলে আসবে। কেননা অন্যের চিকিৎসা করতে যাওয়ার জন্য যে ধরনের এলেমি জ্ঞান প্রয়োজন, বিশেষ করে এই ধরনের আধ্যাত্মিক যে জ্ঞান প্রয়োজন, এই বিষয়গুলো শুধু কোনো কোর্স করে অর্জিত হয় না। ভালো একজন আলেমের তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক যেই পাওয়ার, এইগুলো কিন্তু নিজের মধ্যে বৃদ্ধি করতে হয়, একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে তৈরি করতে হয়। এরপর যখন আপনার ওস্তাদ আপনাকে এজাজত দেবেন, অর্থাৎ অনুমতি দিবেন, এবং উনি অনুমতি দিবেন ঠিক কতটুকু আপনি করতে পারবেন, যে তুমি এতটুকু করবা, এর বাইরে যেও না। কারণ ওই ওস্তাদ জানেন যে আপনি কতটুকু করলে আপনার সাধ্যের মধ্যে থাকবে, আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, আপনার পরিবারকে সেফ রাখতে পারবেন। আর এর বাইরে চলে গেলে অবশ্যই আপনি সেটা পারবেন না। কিন্তু পুঁথিগত বিদ্যা অর্জন করে কি সেটা বোঝা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। এজন্য বলি, ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে কিন্তু এই বিষয়গুলো শিখতে হয়। কারণ শুধু পুঁথিগত বিদ্যার সাথে এই বিষয়গুলো সীমাবদ্ধ নয়, এর সাথে আধ্যাত্মিক শক্তির একটা ব্যাপার জড়িত রয়েছে, যা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে অর্জন করতে হয়, ভালো কোনো ওস্তাদের সান্নিধ্যে থেকে অর্জন করতে হয়, যেটা কিন্তু সবসময় কিতাবাদিতে লেখা থাকে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুজন ভাই, তাহিয়ান আলসানুর রহমান, ভুট্টু ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আমাদের থার্সডে নাইট ইনশাল্লাহ আমরা প্রচার করব, সব কিছু ঠিকঠাক যদি থাকে। যেহেতু বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদি সব কিছু স্বাভাবিক থাকে ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার আমাদের এপিসোডটি আমরা নিয়ে আসতে যাচ্ছি। আর চেষ্টা করব শুক্রবার, তখন যদি সব কিছু স্বাভাবিক থাকে ইনশাল্লাহ আসছে শুক্রবার 13ই ফেব্রুয়ারি আপনাদের সকলের প্রিয় জুবাইর ইসলাম ভাইয়ের দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আসার জন্য। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।